প্রতিদিনের মতো আজও গ্রামের রাস্তায় মানুষের প্রচণ্ড ভিড় জমে উঠেছিল। সবাই মনোযোগ দিয়ে শুনুন, যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তা খালি করুন। আগামী 10 মিনিটের মধ্যে এই রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। সবাই মনোযোগ দিয়ে শুনুন, যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তা খালি করুন। আগামী 10 মিনিটের মধ্যে এই রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। আপার সবাই মনোযোগ দিয়ে শুনুন, যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তা খালি করুন, কারণ আগামী 9 মিনিটের মধ্যে এই রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। আপনি যে নম্বরে কল করেছেন সেই নম্বরটি এই মুহূর্তে ব্যস্ত রয়েছে। অনুগ্রহ করে কিছু সময় পরে আবার চেষ্টা করুন। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? বারবার আমার ফোন কেন কেটে দিচ্ছ? আর একবার যদি আমার কল কাটার সাহস দেখাও তাহলে এর পরিণাম খুব খারাপ হবে। আর বলো, রাস্তা বন্ধ হয়েছে কিনা? না মুখিয়াজি, এখনো রাস্তা পুরোপুরি খালি হয়নি। এখনো এখানে অনেক মানুষের ভিড় রয়েছে। তাহলে সেখানে দাঁড়িয়ে কি করছো? যত তাড়াতাড়ি সম্ভব রাত হওয়ার আগেই ওই রাস্তা খালি করো আর ওই অভিশপ্ত সেতুটা বন্ধ করে দাও। আজ যদি আমার গ্রামের কোনো মানুষ ওই অভিশপ্ত সেতুতে নিখোঁজ হয় তাহলে আমি তোমাকে এমন দূরে ট্রান্সফার করাবো যা তুমি সারা জীবন মনে রাখবে। এসপি সাহেব আমার খুব ভালো বন্ধু, এবার কিন্তু তুমি বাঁচবে না। হতে পারে আজই তোমাকে চাকরি থেকে অস্থায়ীভাবে বরখাস্ত করা হবে। জি মুখিয়াজি, বুঝে গেছি। এই মুখিয়াজি একদিন আমার ইউনিফর্ম খুলিয়েই ছাড়বে। হে ভগবান, জানি না এবার আমার কি হবে। আমি শেষবার বলছি, আবার মনোযোগ দিন। যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তা খালি করুন, কারণ আগামী 5 মিনিটের মধ্যে এই রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। আমার স্ত্রী এখনো কোথায় রয়ে গেল? এতক্ষণে তো তার এসে যাওয়ার কথা ছিল। রাতও অনেক হয়ে যাচ্ছে। জানি না ওরা দুজন ওই অভিশপ্ত সেতুটা পেরিয়ে এসেছে কিনা। মুখিয়াজি গভীর চিন্তায় ডুবেছিলেন, কারণ তার স্ত্রী শহরের সরকারি স্কুলের শিক্ষিকা এবং আজই উৎসবের উপলক্ষে বাড়ি ফেরার কথা ছিল। ঠিক সেই সময়ে হঠাৎ দরজায় কারোর আসার শব্দ শোনা গেল। বাবা, আমি এসে গেছি। এত দেরি তোমরা দুজন কোথায় ছিলে? জানো আমি কতটা চিন্তায় পড়ে গিয়েছিলাম, তার উপর তোমাদের ফোনও বারবার বন্ধ দেখাচ্ছিল। বাবা, দয়া করে মাকে কিছু বলো না, এতে মায়ের একটুও দোষ নেই। রাস্তায় খুব বেশি ট্রাফিক জ্যাম ছিল, গাড়িগুলো একেবারেই হামাগুড়ি দিয়ে চলছিল। তাহলে ফোনগুলোও কেন বন্ধ করে রেখেছিলে? আমি বারবার কল করছিলাম, কিন্তু প্রতিবারই ফোন বন্ধ দেখাচ্ছিল। ওগো, আমরা যখন শহর থেকে বেরিয়েছিলাম তখন ফোনটা পুরো চার্জ ছিল, কিন্তু রাস্তায় এত লম্বা ট্রাফিক জ্যাম লেগে গেল যে ধীরে ধীরে ব্যাটারি শেষ হয়ে গেল। তার উপর বারবার নেটওয়ার্ক চলে যাচ্ছিল, তাই ফোনটা খুব দ্রুত ডিসচার্জ হয়ে বন্ধ হয়ে যায়। আমরাই বুঝতে পারিনি কখন এমন হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এখন ফোনটা চার্জে লাগিয়ে দাও। আর হ্যাঁ, উৎসবের জন্য সব জিনিসপত্র নিয়ে এসেছো তো? এইবার তোমার কতদিনের ছুটি পেয়েছো? দীপাবলির জন্য সব জিনিসপত্র নিয়ে এসেছি। সব ধরনের পটকা, মোমবাতি আর সাজসজ্জার সামগ্রীও সঙ্গে এনেছি। আর ছুটির কথা বলতে গেলে এই বছরও গত বছরের মতোই একই সংখ্যক দিনের ছুটি পেয়েছি। ঠিক আছে, তোমরা সবাই একটু বিশ্রাম নাও, আমি একটু গ্রাম ঘুরে আসছি। দেখো, আমার ফোনেরও ব্যাটারি শেষ হয়ে গেছে। ফোনটা এখানেই রেখে দিচ্ছি, তুমি এটাকেও একটু চার্জে লাগিয়ে দিও। তারপর মুখিয়াজি নিজের ফোনটা রেখে গ্রামের পথে স্যার করতে বেরিয়ে পড়লেন এবং চারপাশের পরিস্থিতি দেখার জন্য চারদিকে নজর দিতে লাগলেন। মা, বাবা এত তাড়াহুড়ো করে কেন চলে গেলেন? আমরা তো এইমাত্র দুজন বাড়িতে পৌঁছালাম, আর বাবা কোনো কথা না বলেই হঠাৎ বাইরে বেরিয়ে গেলেন। জানি না এত তাড়াতাড়ি তিনি কোথায় যাচ্ছেন। বাবা, তোমার বাবা এই গ্রামের মুখিয়া। পুরো গ্রামের ভালো মন্দ আর দায়িত্ব তার কাঁধেই রয়েছে, তাই তাকে সব সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হয় এবং গ্রামের ছোট বড় সব বিষয়ের উপর নজর রাখতে হয়। তুমি চিন্তা করো না বাবা, বাবা একটু পরেই ফিরে আসবেন। তুমি এই দীপাবলির জিনিসপত্র গুছিয়ে রাখো, আমি একটু খাবার বানাতে যাচ্ছি। ঠিক আছে মা, তুমি যাও,
আমি এই জিনিসপত্রগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছি। এরপর তার মা রান্না করতে রান্নাঘরের দিকে চলে যান, আর ছেলেটা একা হয়ে যায়। এখন আমি একা থেকে কি করব? সবাই তো নিজের নিজের কাজে চলে গেছে। চলো আমি একটু দীপাবলির পটকা ফাটাই, মজাও হবে, সময়ও কেটে যাবে। ওদিকে রাত নামতেই পুলিশ পুরো রাস্তা বন্ধ করে দেয়, যাতে কোনো মানুষ ওই অভিশপ্ত সেতুর আশেপাশেও যেতে না পারে। চারদিকে তখন সম্পূর্ণ শুনশান নীরবতা ছড়িয়ে পড়েছিল। এখন দেখি কার এত সাহস আছে যে এই অভিশপ্ত সেতু পার করবে। আজ আমি থাকতে এই অভিশপ্ত সেতু কাউকেই নিজের শিকার বানাতে পারবে না। এদিকে মুখিয়াজি পুরো গ্রাম ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত একটি পুরনো দোকানের কাছে এসে পৌঁছান। দোকানের বাইরে হালকা হলুদ আলো টিমটিম করে জ্বলছিল, আর চারদিকে গভীর শুনশান নীরবতা ছড়িয়েছিল। আরে মুখিয়াজি, আসুন আসুন, বসুন। আপনার জন্য একটা চা করে দিই? না, চা পরে দিও। মুখিয়াজি, শুনেছি গতকালও গ্রামের এক লোক ওই অভিশপ্ত সেতুর শিকার হয়ে গেছে। হ্যাঁ বন্ধু, গতকাল গ্রামের এক মানুষের মৃত্যু হয়েছে। আজ আমি সেখানে পাহারাদারদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, এবার আর এমন ঘটনা ঘটবে না। খুব ভালো করেছেন মুখিয়াজি, পাহারাদারদের বুঝিয়ে দিয়েছেন। এভাবে যদি গ্রামের মানুষ একের পর এক নিখোঁজ হতে থাকে, তাহলে আপনাকে বড় সমস্যার মুখে পড়তে হতে পারে, বিশেষ করে সামনে যখন নির্বাচন আসছে। হ্যাঁ, আমার পক্ষ থেকে পুরো চেষ্টা রয়েছে যাতে ওই অভিশপ্ত সেতু আর কাউকেই নিজের শিকার বানাতে না পারে। এদিকে যশ পুরো মজা নিয়ে পটকা ফাটাচ্ছিল। হাসতে হাসতে সে আরেকটা পটকা হাতে তুলে নেয় এবং সেটাতে আগুন ধরাতে শুরু করে। ঠিক তখনই যশ পটকাটাতে আগুন লাগাতেই হঠাৎ সেটা তার হাতের মধ্যেই ফেটে যায়। ভয়ঙ্কর এক শব্দে পটকাটি বিস্ফোরিত হয়, এতটাই ভয়াবহ যে যশের কান দিয়ে রক্ত বেরোতে থাকে। তার হাতও ভয়ানকভাবে ক্ষতবিক্ষত হয়ে যায়। বিস্ফোরণের শব্দ শুনেই তার মা দৌড়ে বাইরে চলে আসে। রক্তে ভেজা যশকে দেখে সে চিৎকার করে ওঠে। এক মুহূর্তেও দেরি না করে সে সঙ্গে সঙ্গে যশকে কোলে তুলে নেয়। রামু, ও রামু, তাড়াতাড়ি গাড়ি বের কর, দ্রুত করো। মালকিন, সব গাড়ি তো সার্ভিসিংয়ে রয়েছে। আমার কাছে শুধু একটা বলদ গাড়ি আছে, ওটাই নিয়ে আসে কি? হ্যাঁ রামু, একটু তাড়াতাড়ি করো। আমাকে ওকে এখনই শহরে নিয়ে যেতে হবে, নইলে খুব দেরি হয়ে যাবে। দেখছো না কতটা রক্ত বেরোচ্ছে? কিন্তু মালকিন, এখন শহরে যাওয়া একেবারেই অসম্ভব। এই সময় আপনি গ্রাম ছেড়ে যেতে পারবেন না। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে রামু? দেখছো না আমার ছেলের কত রক্ত বেরিয়ে গেছে? তাড়াতাড়ি বলদ গাড়িটা নিয়ে আসো। অনেক বোঝানো আর আটকানোর চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত সে বলদগাড়িতে উঠে শহরের দিকে রওনা হয়ে পড়ে। এদিকে মুখিয়াজি নিশ্চিন্ত মনে চা খেয়ে নিজের বাড়ির দিকে এগোতে থাকেন। তার বিন্দুমাত্র ধারণাও নেই তার বাড়িতে ঠিক কী ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। কোনো চিন্তা ছাড়াই শান্ত মনে তিনি বাড়ির পথে হাঁটতে থাকেন। অন্যদিকে বলদগাড়িটিও চেকপোস্টে পৌঁছতেই থেমে। আরে, তোমরা সবাই এখন কোথায় যাচ্ছ? এই সময়ে তোমরা এই সেতু পার হতে পারবে না। তোমরা সবাই এই গ্রামটাকে অন্ধবিশ্বাসে ভরে রেখেছ। এই অন্ধবিশ্বাসের কারণে যদি আমার ছেলের কিছু হয়ে যায়, তার দায়িত্ব কে নেবে? এখনই গেট খোলো, আমাকে ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমার সন্তানের যদি কিছু হয়, তার ফল খুবই ভয়ানক হবে, বুঝেছ? একটু থামুন মালকিনজি, একবার মুখিয়াজিকে ফোন করে জিজ্ঞেস করি গেট খোলা হবে কিনা। পাহারাদারটি সঙ্গে সঙ্গেই মুখিয়াজিকে ফোন করতে শুরু করে। আপনি যে ব্যক্তিকে কল করছেন তিনি এই মুহূর্তে ফোন ধরছেন না। অনুগ্রহ করে কিছু সময় পরে আবার চেষ্টা করুন। মালকিনজি, মুখিয়াজি ফোন তুলছেন না। মালকিন কোনো কথা না বলে নিজের ছেলেকে কোলে তুলে নিয়ে হেঁটেই শহরের দিকে রওনা হয়ে পড়েন। তার সন্তানের হাত থেকে অবিরাম রক্ত ঝরছিল, কিন্তু সেই মুহূর্তে তার একমাত্র চিন্তা ছিল শুধু সন্তানের শ্বাস বাঁচানো। আরে মালকিন, একটু থামুন, মুখিয়াজিকে আসতে দিন। তার অনুমতি ছাড়া সামনে এগোনো ঠিক হবে না, নইলে বড় বিপদ ঘটে যেতে পারে।
এখন আমি কি করব? আমি কিভাবে ওনাকে থামাবো? কিছুই বুঝতে পারছি না। উনি তো কারো কথাই শুনছেন না। মালকিন যখন নিজের ছেলেকে কোলে নিয়ে সেতুর ঠিক মাঝখানে পৌঁছান, হঠাৎই এক অদৃশ্য শক্তি যেন তাদের নিজের দিকে টেনে নেয়। পরের মুহূর্তেই মালকিন আর তার ছেলে দুজনেই রহস্যজনকভাবে সেই সেতু থেকে উধাও হয়ে যায়। মনে হয় যেন মাটিই তাদের গিলে ফেলেছে। এদিকে মুখিয়াজিও নিজের বাড়িতে পৌঁছে যান। তার বিন্দু মাত্র ধারণা ছিল না যে এই পৃথিবীতে আর তার স্ত্রী ও ছেলে নেই। ক্লান্ত শরীরে তিনি যখন মোবাইলটা হাতে তুলে দেখেন, স্ক্রিনে এমন কিছু দেখতে পান যা দেখে তিনি হতবাক হয়ে যান। আরে, এই পাহারাদার এতগুলো কল কেন করেছে? আখের কি হয়ে থাকতে পারে? হ্যালো মুখিয়াজি, আপনি অনেক দেরি করে ফেলেছেন। আমরা তো অনেকক্ষণ ধরেই আপনাকে কল করছিলাম, কিন্তু কোনো উত্তর পাইনি। কি হয়েছে? এত ঘাবড়ে যাওয়ার কারণ কি? ঠিক করে বলো, ব্যাপারটা কি? মুখিয়াজি, আপনার স্ত্রী রক্তে পুরোপুরি ভেজা অবস্থায় নিজের ছেলেকে কোলে নিয়ে শহরের দিকে চলে যাচ্ছিলেন। আমি ওনাকে থামানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু থামাতে পারিনি। আমি জোরে ডাক দিয়েছিলাম, কিন্তু উনি তখন কারোর কথা শোনার অবস্থায় ছিলেন না। এত কথা শোনা মাত্রই মুখিয়াজির পায়ের নিচের মাটি যেন সরে যায়। তার হাত কাঁপতে শুরু করে, আর চোখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। মনে হয় যেন এক মুহূর্তেই কেউ তার পুরো পৃথিবীটা ধ্বংস করে দিয়েছে। কি? তুমি কি বললে? আমার স্ত্রী আর যশ রক্তে ভেজা? না না, এটা হতে পারে না। ওরা তো বাড়িতেই ছিল, আমি নিজেই তো দেখেছি। যশ, বাবা যশ, যশ তুমি কোথায়? হে ভগবান, এ কি হয়ে গেল? আমি এখনই ওই সেতুর কাছে পৌঁছাচ্ছি। মুখিয়াজি সঙ্গে সঙ্গেই পা বাড়ান। কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যান ওই অভিশপ্ত সেতুর কাছে, যেখানে চারদিকে ভয় আর শুনশান নীরবতা ছড়িয়েছিল। আমাকে ক্ষমা করে দিন মুখিয়াজি, আমি ওনাকে থামানোর পুরো চেষ্টা করেছিলাম, কিন্তু আমি কীই বা করতে পারতাম? মা তো শেষ পর্যন্ত মাই হয়। নিজের সন্তানের জন্য সে যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে।